বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি শীতের মরশুমে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর ইমপ্রেশন ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে, তবু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমি পিন্টু বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে এই ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে ইমপ্রেশন গাছের প্রতিস্থাপনের জন্য টব নির্বাচন থেকে শুরু করে মাটি প্রস্তুত ফার্স্ট পার্টে আলোচনা করব। সেকেন্ড পার্টে আলোচনা করব চারা গাছ প্রতিস্থাপনের কতদিন পর থেকে গাছে খাবার দিতে হবে, কী ধরনের খাবার দিতে হবে, কতদিন অন্তর অন্তর, কতটা পরিমাণে গাছের গোড়ায় জল দিতে হবে এবং গাছকে রোগমুক্ত রাখতে কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে। অর্থাৎ চারা গাছ প্রতিস্থাপনের পর থেকে গাছে ফুল আসার আগে পর্যন্ত সেকেন্ড পার্টে আলোচনা করা হবে। থার্ড পার্টে আলোচনা করব গাছে ফুল ফোটা শুরু হলে আমাদের কী ধরনের খাবারের ব্যবস্থাপনা করতে হবে, কতটা গাছের গোড়ায় জল প্রয়োগ করতে হবে, কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, এছাড়াও গাছে ফুল না আসলে কী ধরনের ব্যবস্থাপনা আমাদের গ্রহণ করতে হবে, সেটিও এই ভিডিওটিতে থার্ড পার্টে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দীর্ঘায়িত না করে ভিডিওর মূল আলোচনায় ফার্স্ট পার্টে যাওয়া যাক। বন্ধুরা, ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টব নির্বাচন। এটি 8 ইঞ্চি শঙ্কু আকৃতির টব। ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ধরনের শঙ্কু আকৃতির টব নির্বাচন না করাই ভালো, কারণ গাছ প্রতিস্থাপনের 1 থেকে 1.5 মাসের মধ্যে এই গাছগুলি প্রচণ্ড ঝাঁকড়া হয়ে ওঠে। তখন এই টবগুলির মুখ ছোট হওয়াতে সমস্যার সৃষ্টি হতে পারে বা সমস্যা হয়ও। তাই ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের এই ধরনের 10 ইঞ্চি ফ্ল্যাট টব বা গামলা জাতীয় টব নির্বাচন করতে পারলে ভালো হয়। এই টবগুলির মুখ যথেষ্ট বড়, 10 ইঞ্চি, এবং এর হাইট যথেষ্ট কম। ইমপ্রেশন গাছের শিকড় মাটির গভীরে বেশি পৌঁছায় না এবং শিকড়গুলি গুচ্ছমূলের ন্যায় হয়। তাই ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের জন্য সবচেয়ে ভালো এই ধরনের ফ্ল্যাট টব বা গামলা জাতীয় টব নির্বাচন করা। টব নির্বাচন হয়ে গেলে টবের হোলটিকে এই ধরনের খোরামকুচি বা টব ভাঙার টুকরো দিয়ে প্রথমে বন্ধ করে দিতে হবে। মাটি প্রস্তুত। বন্ধুরা, ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের জন্য আমাদের যেমন ওয়েল্ডেন মাটি প্রস্তুত করতে হবে, তেমনই আদর্শ মাটি প্রস্তুত করতে হবে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইমপ্রেশন গাছের জন্য দুভাবে মাটি প্রস্তুত করে দেখাবো। প্রথম, এটি হচ্ছে দোআঁশ মাটি। এটি নিতে হবে 40%। ইমপ্রেশন গাছ প্রতিস্থাপনের জন্য সবসময় আমাদের উর্বর দোআঁশ মাটি ব্যবহার করতে হবে, কখনও এঁটেল মাটি ব্যবহার করলে চলবে না। এটি হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। এটি নিতে হবে 40%। আর যদি আপনাদের কাছে গোবর সার না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 বছরের পুরনো পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, অথবা তার পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি হচ্ছে কোকোপিট। এটি নিতে হবে 20%। মাটি প্রস্তুতের সময় কোকোপিট ব্যবহার করলে গাছের গোড়ায় জল প্রয়োগের পরিমাণ কমিয়ে দিতে হবে, সেদিকে আপনাদের একটু সচেতন থাকতে হবে। এর সাথে মেশাতে হবে গাছের কিছু প্রয়োজনীয় পৌষ্টিক উপাদান বা খাদ্য উপাদান। এটি হচ্ছে নিমখোল। এটি নিতে হবে 3 চামচ। অনেক সময় আমরা টবের মাটিতে কেঁচো, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, শামুক প্রভৃতি দেখতে পাই, যা কিনা কোনো না কোনোভাবে গাছকে ক্ষতি করে থাকে। এছাড়াও গাছ প্রতিস্থাপনের কিছুদিন পরে গাছের শিকড়ে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ ঘটতে পারে, তাতে গাছটি মারাও যেতে পারে। এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে আমাদের মাটির সাথে কিছুটা পরিমাণ নিমখোল মেশাতে হবে। এটি হচ্ছে হাড় গুঁড়ো। এটি নিতে হবে 1 চামচ। হাড় গুঁড়োতে এনপিকের অনুপাত থাকে 3:15:0। এটি হচ্ছে শিংকুচি। এটি নিতে হবে 1 চামচ। শিংকুচিতে এনপিকের অনুপাত থাকে 14:2:0। এগুলির পরিবর্তে আমরা যদি শামুকের খোলা, চিংড়ির খোলা বা মাছের আঁশ ব্যবহার করতে পারি, সেটি গাছের পক্ষে আরও ভালো হয়। এগুলিতে এনপিকের অনুপাত থাকে 10:25:0। এগুলিকে ভালো করে মিশ্রণ করার পরে আমাদের ইমপ্রেশন গাছ টবে প্রতিস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, এছাড়া আমরা অন্যভাবে ইমপ্রেশন গাছের জন্য মাটি প্রস্তুত করতে পারি। এটি হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটি নিতে হবে 50%। এবং এটি হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার। গোবর সার নিতে হবে 50%। আর যদি আপনাদের গোবর সার না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 বছরের পুরনো পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এই গোবর সার ছাড়াও এর সাথে মেশাতে হবে আরও কিছু পৌষ্টিক উপাদান বা গাছের খাদ্য উপাদান। এটি হচ্ছে নিমখোল। নিমখোল নিতে হবে 2 থেকে 3 চামচ। এটি হচ্ছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো নিতে হবে 1 চামচ। এটি হচ্ছে শিংকুচি। শিংকুচি নিতে হবে 1 চামচ। এই মিশ্রণগুলিকে প্রথমে ভালো করে
মিশিয়ে নিতে হবে। তারপরে গাছগুলিকে টবে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে। এর সাথে আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যাড করব। সব গাছগুলি টবে চূড়ান্ত প্রতিস্থাপন হয়ে গেলে আমি অল্প কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য গাছের গোড়ায় দিয়ে দেবো। মাটি প্রস্তুত সম্পূর্ণরূপে হয়ে গেছে। এবার গাছগুলিকে আমি পলিথিন থেকে খুব সাবধানে বার করে নিচ্ছি। পলিথিন থেকে চারা গাছ বার করা হয়ে গেলে মিশ্রিত মাটির কিছু পরিমাণ টবের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে কিছু পরিমাণ মাটি দেওয়া হয়ে গেলে মাটিকে এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে মাটির মধ্যে থাকা এয়ার সহজে বাইরে বেরিয়ে আসতে পারে। এবার আমি গাছগুলিকে টবের মাঝখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এবং অল্প করে মাটি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু পরিমাণ মাটি দেওয়া হয়ে গেলে মাটিকে আলতোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। তবে মাটিকে বেশি চাপ দিলে চলবে না, তাতে মাটি টাইট হয়ে যেতে পারে। আর মাটি টাইট হয়ে গেলে অতিরিক্ত জল টবের হোল দিয়ে বাইরে বেরিয়ে আসতে সমস্যা হতে পারে। এভাবে আমি সমস্ত গাছগুলিকে টবে চূড়ান্ত প্রতিস্থাপন করে দিচ্ছি। বন্ধুরা, সমস্ত চারা গাছ টবে প্রতিস্থাপন হয়ে গেছে। এবার এই টবগুলিতে আমি কিছুটা পরিমাণ অনুখাদ্য দানা দিয়ে দেবো। এগুলো হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস। প্রতিটি টবে 6 থেকে 8টি দানা প্রয়োগ করতে হবে। এগুলিকে গাছে জল দেওয়ার আগে দিতে হবে, তাহলে খুব সহজে মাটির সাথে মিশে যেতে পারবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টস প্রত্যেক 45 দিন অন্তর অন্তর দুবার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এবার আমি টবগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। টবে জল দেওয়া হয়ে গেলে 2 দিনের জন্য গাছগুলিকে একটি সেমিসেড এরিয়াতে বা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। সেকেন্ড পার্ট, জল প্রয়োগ। চারা গাছ প্রতিস্থাপনের 3য় দিনে বা 4র্থ দিনে টবের মাটিতে হাত দিয়ে চেক করে টবের জল প্রয়োগ করতে হবে। ইমপ্রেশন গাছে জল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাটিতে বেশি জল হয়ে গেলে বা টবে দীর্ঘদিন ধরে জল জমে থাকলে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে বা গাছটি মারাও যেতে পারে। অনেক সময় টবের উপরের মাটি শুকিয়ে গেলেও ভেতরের মাটি ভেজা ভাব থাকে, তাই গাছের গোড়ায় জল দেওয়ার পূর্বে মাটির মধ্যে আঙুল ঢুকিয়ে চেক করে দেখে নিতে হবে। যদি মাটি ভেজা ভাব বা স্যাঁতস্যাঁতে ভাব থাকে তাহলে কোনো মতেই গাছের গোড়ায় জল প্রয়োগ করা যাবে না। আর টবের মাটির গোড়া যেন শুকিয়ে না যায় সেদিকেও আপনাদের সচেতন থাকতে হবে। এ তো গেল বন্ধুরা জল প্রয়োগ। এবার আসা যাক সানলাইটের বিষয়ে। এই ইমপ্রেশন গাছগুলিকে দিনে 4 থেকে 6 ঘন্টা সূর্য আলো পায় তেমন স্থানে গাছগুলিকে বা টবগুলিকে রাখতে হবে। তা না হলে কখনোই ইমপ্রেশন গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয়। সেমিসেড এরিয়াতে গাছে ফুল হয়, বাট ফুল সানলাইটে রাখলে যে পরিমাণে গাছে ফুল বেশি ফোটে ততটা সম্ভব নয়। নেক্সট, কীটনাশক প্রয়োগ। চারা গাছ প্রতিস্থাপনের 7 দিন পর থেকে আপনাদেরকে নিয়মিত গাছে কীটনাশক স্প্রে করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে সাজেস্ট করব নিম অয়েল স্প্রে করবার জন্য। 4 ml নিম অয়েল 1 লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে আপনাদের স্প্রে করতে হবে। স্প্রে করবেন বিকালবেলায়। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আপনাদের এই নিম অয়েল গাছে স্প্রে করতে হবে। এটি প্রয়োগ করে গাছ যদি সুস্থ এবং রোগমুক্ত থাকে তাহলে অন্য কিছু আপনাদের স্প্রে করার দরকার নেই। আর যদি দেখা যায় গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা গাছে এফিডস বা থিপসের আক্রমণ ঘটেছে, সেক্ষেত্রে আপনার লাঞ্চার গোল্ড ব্যবহার করতে পারেন। লাঞ্চার গোল্ড 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আপনাদের স্প্রে করতে হবে সমস্ত গাছে। বা কনফিডার 1 ml 1 লিটার জলে মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন। অথবা অ্যাডমায়ার 1 ml 5 লিটার জলে মিশিয়ে 7 থেকে 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে হবে। আর যদি গাছে সাদামাছির আক্রমণ ঘটে তাহলে একতারা 1/2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে। এছাড়া প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর পরিমাণ মতো ফাঙ্গিসাইড জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে। যতদিন গাছ 1 থেকে 1.5 মাসের না হচ্ছে ততদিন এই ফাঙ্গিসাইড আপনাদের গাছে স্প্রে করতে হবে। এছাড়াও আপনাদের গাছে বিশেষ করে ইমপ্রেশন এবং পিটুনিয়া গাছের কচি পাতায় বা কচি ডাগায় ছত্রাকের আক্রমণ ঘটে থাকে বা ভবিষ্যতে ঘটে, সেক্ষেত্রে আপনারা এই 2টি ওষুধ গাছে স্প্রে করবেন। এটি হচ্ছে ছত্রাকনাশক ইউপেল কোম্পানি ইউনিল্যাক্স 2 গ্রাম 1 লিটার জলে নিতে হবে এবং এর সাথে মেশাতে হবে ব্যাকটেরিয়া নাশক স্পেকট্রোসাইক্লিন 1 গ্রাম 6 লিটার জলে। এই দুটোকে একত্রে ভালো করে মিশিয়ে আপনাদের গাছে স্প্রে করতে হবে। 5 দিন অন্তর অন্তর পরপর আপনাদের 3 দিন স্প্রে করতে হবে। আর আপনার গাছে স্প্রে করবেন সন্ধ্যাবেলায়। গাছের খাবার প্রয়োগ। চারা গাছ প্রতিস্থাপনের 15 দিন পর থেকে গাছে কন্টিনিউ খাবার প্রয়োগ করতে হবে। 1 কেজি সরিষার খোল 5 লিটার জলে 1 সপ্তাহের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর যেদিন গাছের গোড়ায় খোল জল দেওয়া হবে তার 2 দিন আগে ডিএপি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12টি ডিএপি দানা নিতে হবে। আর আমার বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা টিএসপি ব্যবহার করবেন।
ভারতবর্ষে যেটি ডিএপি নামে পরিচিত, বাংলাদেশে সেটি টিএসপি নামে পরিচিত। আর আমি টপ অনুযায়ী ডিএপি নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিএপি ব্যবহার করবেন। বোতলের মধ্যে কিছু পরিমাণ ডিএপি আমি ঢেলে নিচ্ছি এবং কিছুটা জল বোতলের মধ্যে অ্যাড করছি এবং বোতলটিকে 48 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, সরিষার খোল ভেজানো 7 দিন হয়ে গেছে এবং এই জলটিকে আমি আগে থাকতে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। আপনারা চাইলে সরিষার খোল জল ছাঁকনি দিয়ে ছেঁকেও ব্যবহার করতে পারেন। আর গাছের গোড়ায় সর্বদা সরিষার খোল জলের উপরে যে পাতলা জলটি আছে হলুদ রঙের, সেটি ব্যবহার করা উচিত। তা না হলে গাছের গোড়ায় বারবার সরিষার খোল জল প্রয়োগ করতে করতে মাটির উপর একটি হালকা লেয়ার বা আস্তরণ তৈরি হতে পারে, তাতে গাছের গোড়ায় জল দিতে সমস্যার সৃষ্টি হয়। তাই আপনারা যখনই গাছের গোড়ায় সরিষার খোল জল প্রয়োগ করবেন, পারলে ছেঁকনি দিয়ে ছেঁকেই পাতলা জলটিকে গাছের গোড়ায় ব্যবহার করবেন। আর আগে থাকতে প্রস্তুত করে রাখা ডিএপির জলটিকে আমি এই বালতির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এই দুটি জল একত্রে মিশিয়ে গাছের গোড়ায় 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। এবং 15 দিন পরে আপনারা গাছের গ্রোথের পার্থক্যটা বুঝতে পারবেন এবং দেখতে পাবেন গাছে আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 45 দিন পর থেকে গাছে কম বেশি ফুলে আসতে শুরু করে দিয়েছে এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে। যেভাবে আমি আপনাদেরকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে এসেছি বা বলে এসেছি, সেভাবে আপনারা গাছের যত্ন করবেন, তাহলে আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। বন্ধুরা, গাছ প্রতিস্থাপনের 40 থেকে 45 দিনের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হতে পারে। গাছের গ্রোথ অনুযায়ী গাছে ফুল কম আসতে পারে। যদি এমনটা মনে হয় যে গাছের গ্রোথ বেশ ভালো কিন্তু গাছে ফুল কম, সেক্ষেত্রে আপনারা ফ্লাওয়ার বুস্টার প্রয়োগ করবেন। মার্কেটে নানা কোম্পানির ফ্লাওয়ার বুস্টার অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন। 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনারা গাছে স্প্রে করবেন। এটি সকালবেলা সূর্য ওঠার পরে আপনারা গাছে স্প্রে করবেন। গত বছর আমার একটু সমস্যা হয়েছিল, গাছের গ্রোথ অনুযায়ী গাছে ফুল কম এসেছিল। আমি এই ফ্লাওয়ার বুস্টার প্রয়োগ করেছিলাম, দুর্দান্ত রেজাল্ট। গাছে ফ্লাওয়ার বুস্টার প্রয়োগ করার 15 থেকে 20 দিন পরে আপনারা তার রেজাল্ট বুঝতে পারবেন এবং 1 মাস পর থেকে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। তার আপডেট আমি এই 4th পার্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 62 দিন পর থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে দিয়েছে। গাছের সঠিক যত্ন এবং পরিচর্যা করলে আপনারাও এই ধরনের ফুল গাছ থেকে পেয়ে যাবেন। তবে যেভাবে আমি আপনাদেরকে বলেছি স্টেপ বাই স্টেপ, সেভাবে অবশ্যই আপনার গাছের পরিচর্যা করুন, আপনারাও গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। গত বছর আমার চারা গাছ প্রতিস্থাপনের 40 থেকে 45 দিনের মাথায় একটু সমস্যার সৃষ্টি হয়েছিল। গাছের গ্রোথ অনুযায়ী গাছে ফুল কম এসেছিল। সেক্ষেত্রে আমি ফ্লাওয়ার বুস্টার ইউজ করি এবং তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের এমন সমস্যা হয় গাছের গ্রোথ অনুযায়ী ফুল কম, সেক্ষেত্রে ফ্লাওয়ার বুস্টার প্রয়োগ করতে পারেন। তো আশা করি বন্ধুরা সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন